আমি ঘুমের ভান করে রইলাম তো সাকিবের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব, তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব নাকি ঘুমের ভান করে সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার সাকিবকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। সাকিব তো নতুন, কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, তুমি এখন বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর সাকিব আমাকে যা করলো সেটি শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম নীলা, বয়স 21 বছর, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, 1 ভাই আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগেই সব পেয়েছি। বিয়ে হয়েছে কিন্তু একটা বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো, তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরই স্বামীর ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরেই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 2-1 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এই চ্যানেলটি পাই। অনেক মজার মজার গল্প, মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নের সাথে মামি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম 2টা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেলাম। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা, কখনো ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে এই চ্যানেলের গল্প দেখা আর নিজেকে শান্ত করা, এটাই আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুক্তি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন আপনি, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। এই চ্যানেল থেকে যতটুকু শুনেছি আর শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। সব সময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম সাকিব। সাকিব আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। সাকিব খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় সাকিবকে একবার দেখেছিলাম, কিন্তু ভালো মতো কথা হয়নি তখন। সাকিব তখন এসএসসি পরীক্ষার্থী ছিল, পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি। সাকিবদের বাড়ি গ্রামের দিকে, তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর সাকিব আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে সাকিব যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 10 মিনিটের। সাকিব প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি, তবে সাকিবের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরে চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে সাকিব রাতে বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটাই 3টা রুম, একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে সাকিব আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় আর সাকিব সেখানেই রাতে থাকে। রাতে পড়ার শেষ করে এসে মাঝখানে রুমটাই ঘুমায়। সাকিব খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। সাকিব কথাবার্তা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিক মতো তাকাই না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর বয়স্ক মানুষ, চোখে কম দেখেন, তাই বেশি বাহির হন না। আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না, সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবান। শ্বশুর দিনের বেলায় এদিক ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই। সে যাই হোক, সাকিব আমাদের বাড়িতে এসেছে 30 দিন হলো, এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর সাকিব একসাথেই খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি সাকিব একসাথে খাই। সাকিব বাড়িতে আসার পর আমার এই চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না।
কারণ সাকিব পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে মামি দরজা খোলো, তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত আর রাত 10টার আগে খেতে আসত না। মাঝে মধ্যে তো 11টা-12টা পর্যন্ত পড়ত। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। সিয়াম তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইডের দরজায় এসে ডাকত, অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন সিয়াম অনেক রাত পর্যন্ত পড়ল, তা প্রায় রাত 12টা কি 12:30 হবে। তখন আমি ঘুমে বিভোর। সিয়াম এসে প্রায় 10 থেকে 15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গুতা মারল। আমি লাফিয়ে উঠলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে সাকিব বলল, মামি আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, কেন? ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? সাকিব বলল, না, তোমার চোখে অনেক ঘুম, এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পরে এসো, মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন সাকিব বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো, আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিয়া, ওই সময় আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন, তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ, তোমার জন্য এইটুকু করতে পারবো না। সাকিব বলল, ঠিক আছে মামি, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই সাকিব সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম সাকিব আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা। সাকিব এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। সাকিবকে কখনো সকালে পড়তে দেখিনি। সাকিবকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। সাকিবকে ডাক দিলাম, সাকিব সাকিব 8টা বাজে, কলেজ যাবে না? সাকিব বলল, কয়টা বাজে? 8টা। 8টা বাজে বলতেই লাফিয়ে উঠল, তারপর গোসল করতে গেল। মিনিট 10কের মাঝে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজ চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টা-1টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। সাকিব ঘরে আসলো, তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না, শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ, শুধু এইটুকুই। খাবার খেয়ে সাকিব তার ঘরে গিয়ে শুয়ে রইল। সাকিব অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, সাকিব ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরে গিয়ে সাকিবকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল, আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন মামি? আমি বললাম, না কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? সাকিব বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি, দেখি কয়টা বাজে। সাকিব পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটায় বসে রইলাম। হাত মুখ ধৌত করে সাকিব পড়ার ঘরে আসলো, আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি, কেন ক্ষুধা লাগছে নাকি? আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা তাহলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? সাকিব বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, সাকিব ঠিক মতো পড়ালেখা করে তো, তুমি একটু খেয়াল রেখো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, সাকিব খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, সাকিবকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে সাকিবের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। সাকিব আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, সাকিবদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস, আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি,
তোমার শ্বশুরের আনার দরকার নেই, বাজার সদাই যা লাগে এখন থেকে সাকিবকে দিয়ে নিয়ে আসবে, সাকিবকে সকালে আমি বলে দেব। আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি সাকিবের সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 10টা বেজে গেল। এবার দেখি সাকিব কি করছে। আমি দরজা খুলে সাকিবের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই সাকিবের পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ সাকিব রাগ করতে পারে, তাই বড় ঘরে চলে আসলাম। রাত প্রায় 11টার উপরে, কিন্তু সাকিব এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব সেটার ও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই, তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু সাকিব ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো। আমার কিছু ভালো লাগছে না। কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকবো নাকি ডাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা, সাকিব রাতে কি ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না। কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, সাকিব কাল রাতে বড় ঘরে আসে নাই, পড়ার ঘরে ঘুমাইছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলো বৌমা, সাকিব পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় সাকিব আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মায়ের মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, সাকিবকে ডাকো, সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই সাকিব, কই, ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি সাকিব কি করছে, এখনো ঘুম থেকে কেন উঠছে না? 8টার উপরে বাজে, কলেজের সময় হয়ে যাচ্ছে তো। আমি শাশুড়ির সাথে কথা বলে সাকিবের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে সাকিবের ঘুম ভাঙ্গেনি। আমি দরজায় টোকা মেরেছিলাম, সাকিব সাকিব বলে ডাকতে লাগলাম। কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হদিশ নেই। ঘরটায় আবার কোনো জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকেব। পুরো ঘরটায় একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 15 থেকে 20 মিনিট ডাকাডাকির পর সাকিব দরজা খুলল। দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমিয়ে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি, চলাফেরা করতে পারে না, তাই আমাকে বলল, বৌমা, সাকিবের শরীরটা ভেজা কাপড় দিয়ে মুছে দাও, আর কপালে জলপট্রি দাও। আমি শাশুড়ির কথা মতন বালতিতে পানি নিয়ে সাকিবের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি শার্ট খুলে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম, তারপর কপালে জলপট্রি দিলাম। প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে সাকিব চোখ খুলতে লাগলো। আমি তাকে ধরে উঠে বসলাম। বসানোর পর সাকিব আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো সাকিব? তুমি অসুস্থ, একা একা এই ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জুড়ে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথি মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর সাকিব উঠে দাঁড়ালো। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলাখানা থেকে হাত মুখ ধৌত করে বড় ঘরে গেল। সাকিবকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনোটাই ছিল না, তাই সাকিব আজ কলেজে গেল না, বাড়িতেই হাঁটাহাঁটি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি সাকিব আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? সাকিব বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো। সত্যিই তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? সাকিব বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো।
আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? সাকিব বলল, আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, ও গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? তা মেয়েটার নাম কি? সাকিব বলল, বিশ্বাস করো আমি ওর নামও জানি না, আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না, কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। সাকিব বলল, তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতো না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও, তোমার অসুখের খবর জেনে গেছে। মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নানি, এই নানিকে নিয়ে আর পারলাম না, সবকিছুতেই বাড়াবাড়ি করে। সাকিব আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি সাকিব একসাথে খাবার খাইলাম। দুপুরের খাবার শেষ করে সাকিব পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি সাকিবের পড়ার ঘরে গিয়ে সাকিবকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই, বড় ঘরে আসো, আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। সাকিব তখন আমার কথা আর অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, সাকিব, মাঝে রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝে রুমটা একটু খোলামেলা, তো তাই সাকিব এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর সাকিব আমার কথা মতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে, পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, সাকিব কোথায়? আমি বললাম, মা, সাকিব আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুয়েছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে। আর মাঝে রুমটাই সাকিব ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমি বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ, মাঝে রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, সাকিবকে বলো এখন থেকে তোমার সাথে ঘুমাতে, রাতে পড়া শেষ করে তোমার সাথে ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে, তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো লজ্জায় কথাই বলেনি, আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলল, বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যে খাতির যত্ন করছো, ওর মায়ের চেয়ে কম না। আমি বললাম, কি যে বলেন না, সাকিব তো আমাদের ছেলের মতোই। তাছাড়া সাকিবের মামা সাকিবকে অনেক ভালোবাসে, প্রতিদিনই ফোনে সাকিবের খোঁজ খবর নেয়। সাকিবকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বলল, না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি সাকিব ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতেছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। সাকিব বলল, তুমি কি করবে, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, আমি ঘুমাবো না, আর ঘুমালেও সমস্যা নেই, খাট তো আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। সাকিব বলল, কি বলো, আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতেই পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে, এই রুম ছেড়ে তো আর যাবে না। সাকিব বলল, তুমি তো দারুণ কথা জানো, হাসতে হাসতে, তুমি খুব মজার মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো, তোমার অমত থাকলে আমি মাঝে রুমে গিয়ে ঘুমাই। সাকিব বলল, না না, সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই এখন, তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার, তুমি ঘুমাও, আমি সাইলেন্স মোডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি। আমি বললাম, আচ্ছা তুমি গেমস খেলো, আমি ঘণ্টাখানে ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখে সাকিব ঘরে নেই, ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এর মধ্যে আমি রান্না ঘরে গিয়ে সাকিবের জন্য নুডলস বানালাম। সাকিব নুডলস দেখে খুব খুশি, তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম, বললাম, আজ আর এত পড়ার দরকার নেই, শরীর ভালো হলে কাল থেকে আবার পড়া শুরু করবা। সাকিব আমার সাথে বড় ঘরে চলে আসলো। রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি সাকিবকে ডাকলো, সাকিব, সাকিব আসছি। নানি, কি হয়েছে, ডাকছো কেন? সাকিবের নানি বলল, ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য, থাকার জন্য না, মাঝে রুমটাই ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা। মামি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়, শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। সাকিব বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথেই ঘুমাবো।
শাশুড়ির সাথে কথা বলে সাকিব যখন মাঝে রুমের খাটে বসল ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। সাকিব মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম, দৌড়ে গেলাম সাকিবের কাছে। আমি বললাম, কি হয়েছে সাকিব? সাকিব বলল, মামি দেখো আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে, শরীরটা যেন কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বাবা তুমি বসো, আমি তোমার শরীরটা ভেজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা সাকিবের আবার খুব জ্বর এসেছে, শরীরে আগুন ধরার অবস্থা, কি করব? মুছে দাও। আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়া তোমার সাথে নিয়ে শুয়ে দাও, রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শুয়াইজা তার সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। সাকিব জাম জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর সাকিব পাশাপাশি শুয়ে রইলাম। আমি সাকিবে মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বরে সাকিবের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম, তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনিটা একটু কমেছে, এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি সাকিবের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে সাকিবের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে নিতে সাকিব আমাকে জড়িয়ে ধরে। সাকিব যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার এলোমেলো ছিল। আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধেই তার জিনিস শক্ত হয়ে যায়। সে নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার করতে থাকে। আমি প্রথম কোনো কিছু টের পাইনি। সাকিব যখন কিছুক্ষণ করল তখন আমি টের পাইলাম, কিন্তু সাকিবের জ্বর বুঝতে পেরে আমি আর কিছু বললাম না, জেগেও ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি বলেছি না কেন, আমি সাকিবকে কখনো অন্য চোখে দেখিনি। সাকিব আসার পর আমার রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিল, জানি না কেন, তবে সাকিবকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মেয়েরাই কিছু কষ্ট থাকে, তাই বলে সব জায়গায় সবার সাথে সবকিছু করে না, ভাবেও না। যাই হোক, আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে সিয়ামের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। আমিও আর নিজেকে সামলাতে পারছি না, কি করব? চোখে চোখ রেখে সবকিছু করে যাব নাকি ঘুমের ভান করে সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল। এবার আর সাকিবকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। সাকিব তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর সাকিব আমাকে অনেক করল। সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম। রান্নাঘরে নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম। সাকিব নাস্তা করে পড়ার ঘরে চলে গেল, কলেজে গেল না। গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগল। আমি গিয়ে বললাম, কি হয়েছে? সাকিব বলল, আসো এই ঘরে একবার করে গিয়ে গোসল করি। আমি বললাম, শুনো সাকিব, রাতের খাবার রাতেই খেতে হয়, আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। দিনের বেলায় কখনো কল্পনাও করো না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছো? তারপর সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর থেকে সাকিব আর কোনো দিনের বেলা করার জন্য বায়না ধরেনি, আর আমার কথার বাহিরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত পিল খেতে থাকলাম।